নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। যে খবরের দিকে নজর রাখবো, সৌমিত্র খাঁয়ের গাড়ি আটকে রাখার অভিযোগ উঠছে। গাড়ি আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠছে। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর সেই অভিযোগের সরব বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আপনাদের মেসেজ দিয়েছে, আপনার এখানে 4:20 মেসেজ দিয়েছি, একটা 4:28 তৃণমূলের নেতাদের দালালি কি করে হয়, কি করে যেখানে ব্ল্যাক ছিটছে, এখানে এমপির গাড়ির উপর এটা করতে আসছে, ভোটে মাত্রা সাহস হয় কি করে? আপনাদের কি বালির টাকা চলবে না? যদি বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে, এইভাবে চলতে পারে না। ইনলিগেল যত স্যান্ডমাইনের জন্য করেছেন আজকে কেন হলো? আমি তো 12:11:50 মেসেজ দিয়েছি। आप लोग मैसेज किया क्या नहीं किया? किया ना? फिर हम लोग 11:50 মেল দিয়েছি, তারপর তাপস বাড়ির অধিকার হয় কি করে? এটা পঞ্চায়েত ভোট নয়, এটা লোকসভা ভোট। তাপস বাড়ি একটা বাপদের সম্পত্তি, পুলিশ নয়। এই এলাকায় পরিষ্কার বলছি, একটাও শান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না। আপনারা জাস্টিস অ্যাকশন নিন। আজকে যদি তাপস বাড়িকে জনগণ পিটিয়ে মেরে দিত, যদি আজকে যেভাবে তাপস বাড়ি অত্যাচার শুরু করেছিল, আমি খুব জোরে বাঁচিয়ে দিয়েছি। আপনারা তাপস বাড়ি করে খেপে গেছেন। একটা লোকের একটা গরিব মানুষের উপর আজকে পুলিশ অত্যাচার হয়, কালকে এখানে একটা বালিক চলবে। যে ছবি আপনারা দেখলেন, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি রীতিমতো অভিযোগ করছেন। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, ঠিক কি ঘটেছে? একেবারে দেখো, যখন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী অর্থাৎ বিজেপি সৌমিত্র খাঁ তিনি যেমনটাই অভিযোগ করছেন, গতকাল যখন পাত্রসায় থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বেলুট গ্রামে ভোট প্রচার করতে যান এবং দলীয় কর্মী সমর্থকদের এবং বিধায়কদের সাথে নিয়ে এলাকায় যান, ঠিক তখনই যেমনটাই তিনি অভিযোগ করছে যে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান, বর্তমান অঞ্চল সভাপতি, তিনি তার কনভয় এবং গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন, হামলা চালান এবং বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করেন, এমনটাই কিন্তু অভিযোগ করছে। যদিও তৃণমূল সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে তিনি বলছেন যে সাংসদ এলাকায় যে গুন্ডা বাহিনী নিয়ে অঞ্চল সভাপতিকে মারধর করেছে, যা নিয়ে কিন্তু তবশ্রী ভোটের আগেই কিন্তু একেবারে উত্তাপ হয়ে উঠেছে পাত্রসায়ের। কারণ 25 তারিখে রয়েছে, যে আগামী 25 তারিখে রয়েছে ভোট বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। তার আগে কিন্তু যতই যেন ঊর্ধ্বমুখী হচ্ছে বিষ্ণুপুরের ভোটের রাজনীতি। কারণ সাংসদ এর পরেই কিন্তু ক্ষোভে ফোসেন, তারপরেই রাজ্য পুলিশ অর্থাৎ পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকেও কিন্তু ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তার দাবি অবিলম্বে ব্যবস্থা করা হোক। তিনি জেলা পুলিশকে জানিয়ে তবেই তিনি এই কর্মসূচিতে যোগদান করতে গিয়েছিলেন এবং সেখানেই তাকে হানার মুখে পড়তে হয়। অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং অঞ্চল যে প্রাক্তন সভাপতি রয়েছে তাদের ওপর হামলা চালায়, বিজেপি কর্মীদের আহত করে। তাদের দাবি যে বিষ্ণুপুর সোনামুখী বিধানসভার যে বিজেপি কনভেনার রয়েছে তিনিও আহত হয়েছেন। এর পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। রাতেই পাত্রসায় থানায় অভিযোগ জানানো হয়েছে, কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং রীতিমতো সরব হয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তার বক্তব্য একবার শোনাবো দর্শকদের। কর্মীদেরকে মারধর করতে গেছে ওসি বালির টাকা তোলার জন্য। বেলুট রসুলপুরে একটা অবৈধ খাদান, সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। এটা পঞ্চায়েত ভোট নয়, তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। আমরা চাই তাপস বাড়ি ইমিডিয়েট অ্যারেস্ট হোক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, সৌমিত্র নিজেই কর্মীদের মার খাইয়েছে। সৌমিত্রকে পাল্টা তোপ সুজাতার। উনি ভীষণ ভালো অভিনেতা। উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খাওয়া করিয়েছেন। তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই, যে ওনারই প্রি প্ল্যান চক্রান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। পুলিশের ইমিডিয়েট উচিত ওনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া, কিন্তু ওনারই গটআপ গেম সবাই বুঝে গেছে। আর এবার নজর রাখবো কুলতলির দিকে। কুলতলিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ। কুলতলির গোপালগঞ্জ, রীতিমতো উত্তেজনা সেখানে। কুলতলিতে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ, কুলতলির গোপালগঞ্জে উত্তেজনা আর হামলার অভিযোগ তুলছে বিজেপি। পাল্টা দলীয় কর্মীকে মারধরের অভিযোগ করছে তৃণমূল। ঠিক কি ঘটেছে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ থেকে জানবো, অর্পণ, কি নিয়ে এই সংঘর্ষ, কেন সেখানে উত্তেজনা তৈরি হলো?
দেখো, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকা, সেখানে তারা দেয়াল লিখছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক সেখানে আসে, তাদের সঙ্গে প্রথমে বচসা হয়, এরপরই তাদেরকে রড বাঁশ দিয়ে মারধর করা হয়। এই ঘটনায় একজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন, তাকে উদ্ধার করে জামতলা যে গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়। পাল্টা এই ঘটনার সম্পূর্ণরূপে অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে তাদের এক কর্মী তিনি বাজারে আসছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে সেখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানে তারা কটূক্তি করে এবং তারই প্রতিবাদ করা তাকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় উভয়ই কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। তবে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ। এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়, যার কারণে কিন্তু এই বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছায় এবং আজও তারা লিখিত আকারে এই অভিযোগ থানায় জানাবেন এবং এরপরে পরবর্তীকালে তারা প্রার্থীরা আজকে আসার কথা, উভয় পক্ষের প্রার্থী এই ঘটনাস্থলে যাওয়ার কথা, তারপরে তারা পরবর্তী পদক্ষেপ কি নেবে সেটার দিকে তৃণমূল বিজেপি সংঘর্ষ, তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে, তাদের বক্তব্য শোনাবো। আমি যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি, সে আমার খারাপ লাগার দরুন আমি অন্যদের সঙ্গে দু কথা উত্তর দেওয়াতে ওরা ঝাঁপিয়ে 3-4 জন এসে আমার উপর চড়াও হয়ে মারধর, আমাকে প্রচুর হারে মারধর করেছে। তারপর আমার সঙ্গে কেউ ছিল না, ওরাই সব বিজেপির সমস্ত লোকজন ছিল, তারা সবাই মিলে একসঙ্গে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। ওই আমি বিজেপি করি, আজকে দেওয়াল লিখছে। কার দেয়াল? ওই আমার দেওয়াল। এই জন্য বাড়াবাড়ি করে ওরা আমার মারপিট আরম্ভ করে দিচ্ছে। দেওয়াল লিখলি কেন এই বলে। কারা মারলো? এই তৃণমূলের কটা ছেলে। নিরঞ্জন দাসের দেওয়ালে লেখা হয়েছে, সেইটাকে উপলক্ষ করে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তারা এই দেওয়াল লেখাটাকে কেন্দ্র করে তার জামাটা উপরে ছেড়ে দিয়েছে, কুনুই টুনুই ফাটিয়ে দিয়েছে। তারপর আমাদের কার্যকর্তাদের কাছে খবর যাওয়ার পর ওনার স্ত্রী খবর দিলেন, তাদেরকে নিয়ে এসে জামতলা হসপিটালে, আমাদের যে কুলতলি হসপিটাল গ্রামীণ হসপিটালে চিকিৎসা করার পরে আমরা থানাতে এলাম, থানাতে এফআইআর করলাম। চব্বিশে বঙ্গ বিজেপির টার্গেট একদম ফিক্সড, এমনটাই দাবি করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানের টাউন হলে মাঠে ফুটবল খেলেন দিলীপ, আর সেখানেই এমনই মন্তব্য করলেন তিনি। বললেন বিজেপির টার্গেট ফিক্সড, কত গোল গুনতে থাকুন। কি বললেন তিনি, শুনুন। চিরদিন গোলও দিই, শটও মারি, আমাদের একদম টার্গেট ফিক্স। সে তো গুনতে থাকুন আপনারা। চিরদিন গোলও দিই, শটও মারি, আমাদের একদম টার্গেট ফিক্স। সে তো গুনতে থাকুন আপনারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি মন্তব্য করছেন যে 24-এ এই যে লোকসভা ভোট, সেখানে টার্গেট একদম ফিক্সড এবং তিনি বলছেন যে কত গোল গুনতে থাকুন। কি বলবেন? আপনারা দিলীপ ঘোষের সম্বন্ধে কোনো খবর প্রচারের সময় দয়া করে বলবেন যে সেন্সার করা দিলীপ ঘোষ, যাকে নির্বাচন কমিশন সেন্সার করেছে। বহু লোক তো দাঁড়াবে এই ইলেকশনে, প্রার্থী হবে। কজন আছে যে ইলেকশন কমিশন আগে থেকেই সেন্সার করেছে, তার দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছে এই নেতাকে সামলান, সেই লোকটা আবার সকালবেলায় বাক্যবান দিচ্ছেন। এর আগে তো 2021-এ তো আগলাবার 200 পার বলে তো টার্গেট দিয়েছিলেন, ক গোল করবেন, 200-র বেশি গোল করবেন। সেখানে 77-এ আটকে গিয়েছিলেন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পা জখম ছিল, অন্য একটা পা দিয়ে গুনে গুনে 213টা গোল দিয়েছিলেন এই দিলীপ ঘোষকে। তখন কি হয়েছিল? 213টা গোল খেয়েছিলেন। এবারও এইখানে যেসব বলছেন না টার্গেট, গোলও করব, এমনিতেই পার্টি ওনাকে মাঠের বাইরে পাঠাবার ব্যবস্থা করেছে, হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে,
তার নিজের জায়গা থেকে সরিয়ে এরপরে ওই পার্টি লাল কার্ড দেখাবে, জনগণের দেখাতে হবে কিনা জানি না। সব থেকে বড় কথা, বিজেপিকে লাল কার্ড দেখিয়ে দেবে জনগণ। গোলও করতে হবে না, মাঠেও থাকতে হবে না। এই ইলেকশনের রেজাল্ট বেরোলে বিজেপি বুঝতে পারবে যে বাংলা বিরোধীদের চায় না, তাদের বিসর্জন চায়। বেশ, ধন্যবাদ আপনাকে। অপরদিকে কোচবিহারে কৌশল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে আজ সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2019-এ কোচবিহার লোকসভায় জয় বিজেপির, 2021-এও কোচবিহার জেলায় এগিয়ে বিজেপি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসন কোচবিহার, সেখানেই বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কোচবিহারের মতো গুরুত্বপূর্ণ জায়গা, সেখানেই বৈঠক, মূলত কোন দিকে নজর রাখা হচ্ছে সেই বৈঠকে? দেখো, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আসনগুলোতে ভালো ফল করতে সচেষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস। 2019-এ উত্তর সব আসনগুলোতে তৃণমূল কংগ্রেস একটি আসনও জয়লাভ করতে পারেনি। 2021-এ একাধিক লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা বিধানসভাতে ভালো ফল করলেও উপরের যে আসনগুলো রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলি রয়েছে, সেখানে তাদের ফল সন্তোষজনক নয়। যদিও এই লোকসভা নির্বাচনের মুখে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটটা অনেকটাই বদল হয়েছে, এবং বিশেষ করে হচ্ছে যে পুর এবং পঞ্চায়েত নির্বাচনের ফলের প্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও অঙ্ক কষা হচ্ছে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে। নিশীথ প্রামাণিক বনাম জগদীশ বসু নিয়ে কোচবিহারের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ রাজনৈতিক লড়াই অনেকেই বলছেন। এবং তুমি জানো যে নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর বিশেষ করে কোচবিহারের একাধিক প্রান্ত থেকে বারবার তৃণমূল বনাম বিজেপির যে রাজনৈতিক লড়াইয়ের খবর তাও বারবার ধরে সামনে এসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার যারা দায়িত্বে রয়েছেন সাংগঠনিক পদাধিকারী, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি বৈঠক করতে চলেছেন। এবং চলতি সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়েরও কোচবিহারে সভা করার কথা রয়েছে। আজকের বৈঠক থেকে দুটো বিষয়, এক, তৃণমূল চাইছে হচ্ছে 19 তারিখ পর্যন্ত পুরোপুরিভাবে ভোটের ময়দানে থাকতে, এবং একই ইস্যু তৈরি করার পাশাপাশি কোচবিহারের মতো যে জায়গাতে স্থানীয় স্তরে বেশ কিছু বিষয় রয়েছে সেগুলোকে সামনে রেখে জোরদারভাবে রাজনৈতিক লড়াই করার প্রস্তুতি নেওয়া, মূলত সেই সংক্রান্ত বার্তা। এবং অবশ্যই প্রত্যেক কটা লোকসভার জন্য আলাদা আলাদা কৌশল তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, সেটা নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। দুপুর 1টা নাগাদ সে বৈঠক হওয়ার কথা। বেশ, ধন্যবাদ আবির। পানিহাটিতে পুকুর ভরাটের অভিযোগ। পানিহাটিতে প্রকাশ্যে এলাকায় বাঁশের বিম, মাটি, ইট ফেলে দিয়ে পুকুর ভরাট হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে। সেই ছবি দেখুন, চলছে পুকুর ভরাট। পানিহাটি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ঘটনা। আর সেই ওয়ার্ডের কাউন্সিলরের অফিস থেকে একেবারে সামনেই এই পুকুর ভরাটের ঘটনা ঘটছে বলেই অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। কাউন্সিলরের অফিসের সামনেই সেই পুকুর ভরাট চলছে, অথচ কারো নজরে আসছে না বিষয়টা। দেখো, পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ড অম্বিকা মুখার্জি রোড, সেই রোড এলাকাতেই কিন্তু একদম প্রকাশ্যে চলছে পুকুর ভরাট, এবং পুকুরের মধ্যে বাঁশের বিম দিয়ে ব্যারিকেড করে কিন্তু ইট মাটি ফেলে এই পুকুর ভরাটের কাজ চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি, পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন মিঠু মজুমদার, তার অফিস থেকে একদম ঢিলছোড়া দূরত্বেই এই পুকুর ভরাটের কাজ চলছে। কিন্তু আমরা যখন এই অভিযোগ পাই, আমরা ঘটনাস্থলে যাই এবং আমাদের ক্যামেরাও সেই পুকুর ভরাটের ছবি ধরা পড়ে। আমরা কাউন্সিলরের কাছে যাই, কাউন্সিলর কিন্তু আমাদেরকে পরিষ্কার বলেন তিনি কিছুই জানেন না। তার অফিসের ঢিলছোড়া দূরত্বে পুকুর ভরাট হচ্ছে, তিনি কিছু জানেন না। তিনি কি বলছেন আগে? আমার কাছে এরকম কোনো খবর নেই। এলাকাবাসীর তরফ থেকেও আমাকে কোনো এরকমভাবে অবজেকশন বা সেরকমভাবে আমার কাছে কোনো খবর আসেনি। যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভুল কাজ। আর আইন দেখুক, আইনের মতন দেখুক। আর সত্যি এটা যদি বাস্তবে এরকম কিছু হয়, আমার তরফ থেকে বা আমার এলাকাবাসীর তরফ থেকে কোনো রকম এটা মেনে নেওয়া সম্ভব না। আবারও দেব সুবীরের কাছে। সুবীর, কাউন্সিলর বলছেন ঘটনা সত্যি হলে তিনি ব্যবস্থা নেবেন। তাহলে এতদিন পর্যন্ত যখন আমরা খবর করলাম তারপরেই তিনি ঘটনাটি দেখতে পেলেন, তার আগে দেখতে পেলেন না?
দেখো এটাই হচ্ছে সেই জায়গাতেই প্রশ্ন, কারণ 34 নম্বর ওয়ার্ড এলাকাটা অনেকটা বড় এলাকা, কিন্তু একদম কাউন্সিলরের অফিসের ঢিল ছোড়া দূরত্বে এই ধরনের পুকুর ভরাট হচ্ছে। তিনি বিষয়টি জানেন না, তিনি আমাদের থেকে খবর পেলেন, তারপরে ব্যবস্থা নেবেন। এবং তারপরে আমরা কথা বলি পানিহাটি পৌরসভার উপপ্রধান সুভাষ চক্রবর্তীর সঙ্গে। তিনি কিন্তু আমাদের থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌরসভা থেকেই তার অফিস থেকে কিন্তু কাউন্সিলরকে ফোন করে নির্দেশ দেন যে তিনি ঘটনাস্থলে যেন যান এবং গিয়ে সঙ্গে সঙ্গে যেন সেই কাজ বন্ধ করা হয়। পানিহাটি পৌরসভা এলাকায় একের পর এক পুকুর ভরাটের ঘটনা যখন আমাদের কাছে অভিযোগ আসে আমরা খবর করি, এবং তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন। কেন এই ঘটনা হবে, কেন প্রশাসন আগে থেকে এই নড়ে চড়ে বসে না, কেন প্রশাসন উদ্যোগ নেয় না এই পুকুর ভরাটের জন্য? কিন্তু উপপৌরপ্রধান বলেছেন আমাদেরকে যে এই ধরনের কোনো পুকুর ভরাট পানিহাটি পৌরসভা এলাকাতে হবে না। বিধায়কের নির্দেশ যে কোনো রকমভাবে কিন্তু কোনো রকম কোনো পুকুর পানিহাটি পৌরসভায় কিন্তু ভরাট করা যাবে না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু পৌরসভাগতভাবে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার, যা পদক্ষেপ নেওয়ার, সেটাই কিন্তু পানিহাটি পৌরসভা তারা এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ। কাছে আমি কথা বললাম, আমি ওনাকে বললাম যে আপনি গিয়ে বলুন যে এটা বন্ধ করে দিতে, যাতে ভরাট না করে। উনি বললেন হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি ভরাট বন্ধ করে। আমি জানতাম না, আমি যখন জেনেছি তখন এই ব্যাপারটা আমি দেখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা ভরাট করছে জায়গাটা এমন যে রাস্তা দিয়ে দেখা যায় না। বাধা অলরেডি কাউন্সিলর বলে দিয়েছে যে এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে। ফের রাজ্যপাল সংঘাত। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণ ঘিরে সংঘাত। উপাচার্য রজত কিশোর দেকে অপসারণ রাজ্যপালের। ভিসির অনুমতিতে ওয়েব কুপার বৈঠকে বিধি ভঙ্গের অভিযোগ। কয়েক ঘন্টার মধ্যে উপাচার্যকে পদে বহাল রাখার নির্দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে পুনর্বহালের নির্দেশ রাজ্যের। অপসারণে হেনস্থার অভিযোগ রজত কিশোরদের। বিশেষত আমি 25 বছর অধ্যাপনার সঙ্গে যুক্ত, তাই আমার মনে হয় এটি কোনো কারণে অকারণে আমাকে যেন একটা হেনস্থা করার বা অপমান করারই চক্রান্ত। গতকাল রাত্রে যে মেল পেয়েছিলাম তাতে আমাকে অপসারিত করা হয়েছে, কিন্তু আজকে বেলা 2:30 নাগাদ গভর্নমেন্টের পক্ষ থেকে একটি অর্ডার আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মেলে এসেছে। আমি গভর্নমেন্টের এই লেটেস্ট যে অর্ডার এসেছে সেই অর্ডারকে মান্যতা দিয়েই আগামী দিনে উপাচার্যের যে দায়িত্ব পালন করা কর্তব্য বলে মনে করছি সেটি পালন করব। আর এই বিষয়ে রেজিস্ট্রার তিনি কি বলছেন শুনুন। আপনার 9:38 নাগাদ আমার কাছে একটা মেইল আসে। আপনারা যে চিঠির কথা বলছেন উপাচার্য মহোদয়ের, সেই চিঠি আমি দেখতে পাই এবং তাকে রিলিজ করে দেওয়া হয়েছে পোস্ট থেকে, এটা বলা আছে। এই মেল যিনি সেন্ড করেছেন ভাইস চ্যান্সেলরকে, তিনি হচ্ছেন আরেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। স্বাভাবিকভাবেই আমার মনে প্রশ্ন জাগে যে আজকে তো 1 এপ্রিল, এটা এপ্রিল ফুল কিনা। এবং উপাচার্য মহোদয় যে ইয়েটা পান, যে মেলটা পান, সেই মেলের কোনো কপি রেজিস্ট্রারের মেলে আসে। আমাদেরকে এখনো পরবর্তী কে দায়িত্ব নেবেন সেটাও জানাননি। আমরা গোটাটাই ধোঁয়াশার মধ্যে আছি। ভুয়ো শিক্ষকের পর ভুয়ো শিক্ষাকর্মী। মুর্শিদাবাদের সুতির সেই গোঠা হাই স্কুল, সেখানেই ধৃত শিক্ষাকর্মী। গোঠা হাই স্কুলের কর্মচারী আব্দুল রহিত, তাকে গ্রেফতার করেছে সিআইডি। গোঠা স্কুলের কর্মচারী তিনি। নিয়োগ দুর্নীতিতে আগে গ্রেফতার হয়েছিলেন এই গোঠা হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি, আর তারপর এবার ভুয়ো শিক্ষাকর্মী, তাকে গ্রেফতার করেছে সিআইডি। কর্মচারী আব্দুল রহিত, তাকে গ্রেফতার করলো সিআইডি।